বন্ধুরা, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। প্লিজ ছেড়ে দেন আমাকে। না, ছাড়বো না। আগে বলো, বিয়ে করবে আমাকে? করবো না আপনাকে বিয়ে। আজকে তোমাকে ধর্ষণ করবো, তারপর তুমি বিয়ে না করলেও সমস্যা নাই। কথাটা বলে দেয়ালের সাথে চেপে ধরে রিয়াকে। রিয়া ছটপট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এত শক্তির সাথে পেরে ওঠে না। বিসর্জন দিয়ে দেয় নিজেকে। প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথেই কিস করে, তারপর আস্তে আস্তে ঘাড়ে একটা কিস করে, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে থাকে। রিয়া কাঁদতে থাকে, কেউ শোনে না। সানভি তার কাছে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে তার আরো একটু অন্যরকম লাগে। কাজ শেষে সানভি উঠে শার্টটা পরতে পরতে বলে, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? সানভি ধর্ষণ করলো রিয়াকে। কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দেই। কলেজের প্রথম দিন। সানভি একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে। কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়ায় বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয়। তারপর একসাথে ক্লাসে যায়। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সেই মেয়েটাকে। মেয়েটার নাম রিয়া। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে সুন্দর করে। আর সানভিও হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়েই পাগল তার জন্য। কিন্তু রিয়াকে প্রপোজ করা মাত্রই রিহা, তোমাকে প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। উইল ইউ লাভ মি? রিয়া একটা চড় মেরে বলে, কোনো দিনও না। তোমাকে কেন ভালোবাসবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ সো মাচ, সানভি। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। গেট আউট ফ্রম মাই আইস, এরিনা। আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। দেখা যাবে তুমি কি করতে পারো। দুজনের আগে গজগজ করতে করতে চলে যায়। রিয়ার মনে জেদ চেপে যায়। সে কিছুতেই সানভির সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানভির মনেও জেদ চেপে গেছে। রিয়াকে সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে রাস্তার পাশে। রিয়া আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবা না? তাহলে কেন আসছো আবার? ভালোবাসি তাই। তোমার ভালোবাসা তুমি রাখো, আমাকে যেতে দাও। ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় রিয়া। তার ব্যবহারে কষ্ট পায় সানভি, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে রিয়ার জন্য, কিন্তু প্রতিদিনই সানভিকে অপমান করে। সানভির আর গায়ে লাগে না এসব। অভ্যস্ত হয়ে গেছে এসবে, তাই এভাবেই কেটে যায় কিছুদিন। রিয়া রাজি হয় না, তারপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। সানভি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়। সানভির বাসায় কিছু বলতে পারে না, কিন্তু রিয়াকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফের শেষ, ভার্সিটিতে পা রাখে দুজনেই। সানভি রিয়াকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন রিয়ার যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু রিয়া রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানভি। এরপর রিয়ার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু রিয়া ছাড়া। কারণ জেদ। সেই জেদ আজ 5 বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়। রিয়া বিয়ে করতে রাজি হয় না, তাই 2 দিন আগে সানভি মনে মনেই প্ল্যান করে, ধর্ষণ করলে তো রিয়া তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও গুনাহের কাজ, তবুও রিয়াকে পাওয়ার ইচ্ছে সামলাতে পারে না সানভি। কয়েকটা দিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানভি দেখে রিয়া একা। আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করা তরল তার রুমালে মেখে পেছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে। তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানভি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসে সানভিকে সামনে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আর আমি কোথায়? সানভি প্যাকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু মুড়ে বসে বলে, আই লাভ ইউ রিহা। উইল ইউ ম্যারি মি? নেভার। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? আর কোনভাবে বলবা তুমি? কোনোভাবে বলা বাকি রাখছো? রিহা প্লিজ রাজি হয়ে যাও, নইলে খারাপ কিছু হবে আজকে। কি খারাপ করবি তুই? ধর্ষণ করবো তোকে। কি করবি তুই? তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকছি, হাজারো অপমানের পরও কিছু বলি নাই।
ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি। কয়টা থাপ্পড় খাইছি খেয়াল নাই, তবুও কিছু বলি নাই। তোর বাসা থেকে আমার বাসা প্রায় 2 কিলো, তবু প্রতিদিন তোকে দেখার জন্য ছুটে গেছি। তারপরও তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। তারপর তোর বাসায় বিয়ের প্রস্তাব দিছি, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করবো তোকে? আমি তোকে ভালোবাসি না, বাসি না, যা করার কর। শানভি এবার রেগে গিয়ে বলে। এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে রিয়ার ওপর। তারপর তো বাকিটা প্রথমেই পড়লেন। এখন হলো কাহিনী। চলুন বাস্তবে ফিরি। শানভি রিয়ার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে। এবার বল বিয়ে করবে কিনা? রিয়া ডুকরে কেঁদে ওঠে। শানভি চুপচাপ দেখে। ওকে কাঁদতে দেখে কষ্ট হয় শানভীর, কিন্তু কিছুই বলে না। এই 5 বছর কম কষ্ট দেয়নি তাকে, সবগুলোর শোধ তুলবে সে। প্রতিশোধ। শানভীর মাথায় একটাই কথা, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রিয়াকে ঘরে রেখে তার বন্ধু সিয়ামকে কল দেয় সে। সিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটাও জানতো না। সিয়াম ফোন ধরে। হ্যালো হ্যাঁ শানভি বল। দোস্ত, তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না? কিন্তু কেন? দরকার আছে, আমি আসতেছি। আর ইহাকে নিয়ে তুই সব ঠিক কর। ওকে রাখ এখন। ওকে। ফোনটা রেখে রিয়ার দিকে তাকায়। শয়তানের মতো করে হাসে শানভি। নিজেকে তার হিংস্র মনে হচ্ছে। আর রিয়াকে মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতে হতো না। কিন্তু এখন কি করবে ও? ছেলেটাও তো খারাপ না, কিন্তু হঠাৎ এইসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এইসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আজ সে ধর্ষিতা। শানভীর এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। জীবনে কতবার থাপ্পড় দিয়েছে রিয়া সেই খেয়াল নাই তার। কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সেই শানভী তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা, মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখনো যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? শানভী বলে ওঠে। রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। রিয়া কাকা হাঁকাতে রুমালটা নেয়। তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খুলে সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে ওঠে, হেল্প প্লিজ, এনিওয়ান হেল্প মি। রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। কেউ নাই, পুরো বাসা ফাঁকা। আর এটা বেডরুম, আর এই বাসায় সবগুলো রুমই সাউন্ড প্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরের শব্দ যাবে না। তাই শুধু শুধু মেজাজ খারাপ করবা না। আমি বাসায় যাব। তাহলে বলো বিয়ে করবো আমাকে? ধর্ষণ করার পরেও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা রিয়ার জানা ছিল না। আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শানভীর দিকে। শানভী একটা সিগারেট ধরায়। কালো ধোঁয়ার বিষাক্ত হয়ে যায় শানভীর হৃদস্পন্দন। তার মনেও শান্তি নেই। তার মনটা শুধু বারবার বলতেছে, কি করলাম এটা? অবশেষে ধর্ষণ। এতটাই তীব্র নেশা ছিল রিয়ার প্রতি। শানভী আবারও বলে, কি হলো বলো বিয়ে করবা? করব। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। কারণ আজ সে ধর্ষিতা এটা জানার পরেও আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এইসব ভেবেই রাজি হয়ে যায়। শানভী এবার ধমক দিয়ে বলে ওঠে, সেই রাজি হইলাম ধর্ষণ হওয়ার পর। আগে রাজি হলে কি হতো? জানি না, বাট তোমাকে কোনো দিনও স্বামী হিসেবে মেনে নেব না। শব্দ করে হেসে ওঠে শানভী। রিয়া ভয়ে কাঁপতে থাকে। শানভী রিয়ার কাছে চলে যায়। রিয়া ঠোঁটের দিকে তাকাতেই নেশায় গ্রাস করে তাকে। আলতো করে একটা লিপকিস করে রিয়ার ঠোঁটে। তারপর রিয়ার বাসার সামনে রেখে আসে। রিয়া বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে শানভীর দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরেই কাঁদতে থাকে। বাইরে শব্দ পৌঁছায় না। কিছুক্ষণ ধরে একটা শাওয়ার নেই। শাওয়ার শেষে বাবার রুমে যায় রিয়া। বাবা, একটা কথা ছিল। কি কথা? সানভির সাথে বিয়ে পাকা করো, ওকেই বিয়ে করব আমি। কিন্তু এরা তো মানা করে দিছে তোকে, বিয়ে করবে না। তুই তো মানা করলি কতবার। বাবার কথা শুনে রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না শানভী তাকে? তবে কি মিথ্যে বলল সে তাকে? ভাবতে পারে না। আর রিয়া যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। রিয়া আর ভাবতে পারল না।
চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় রিয়া। সানভি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি রিহার বাসায় ফোন দাও আরেকবার। এবার ওরা রাজি হবেই, শিওর। কেন, দেশে আর কোনো মেয়ে নাই? ওর পিছনে লেগে থাকতে হবে? বাবা এবার রাজি না হলে তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করব। সানভি বলে এই কথা কারণ সে জানে এবার তার মানা করতে পারবে না রিহা। আর সত্যি তাই হলো। সানভির বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে এই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে রাজি কিনা। এটাই শেষবার, নইলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। পাশ থেকে রিয়া সব শুনে বাবাকে ইশারা বলে সে। জি, সে রাজি, বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। রিয়া তার রুমে গিয়ে ভাবতে থাকে সানভি সত্যি তাকে ভালোবাসে, নইলে কাউকে ধর্ষণ করে তাকেই বিয়ে করতে চাইতো না। সানভির জন্য রিয়ার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলে সানভিকে। বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়। এবার সানভি তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। রিয়া তার সাথে যেগুলো করেছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নিবে সে। আজ তাদের বাসর রাত। রিয়া খাটে বসে আছে। অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু সানভি আসছে না কেন? রিয়ার কেমন জানি অস্থির লাগে। সানভিকে সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ। দর্শন হওয়ার পরও তাকে বিয়ে করেছে। সে কিভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানভি অনেক প্ল্যান করেছে আজকে রাতে কি কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসেবে রিয়াকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সানভি। তারপর সিগারেটের ধোঁয়ায় একটা। রিয়া উঠে সালাম করে সানভিকে। সানভি সরে যায়। তারপর বলে, আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো আমার থেকে দূরে দূরে থাকবে। মানে? মানে যা তাই। আমি তোমাকে বউ হিসেবে মানি না, মানে মানি না। তোমার সাথে এক খাটে ঘুমোতে পারবো না আমি। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে। আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না? কারণ তুমি যেসব করছো আমার সাথে, ওইগুলো তুমি বলতে পারো, আমি ভুলি নাই। রিয়া চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে সে? সত্যি তো কি না করেছে তার সাথে। একটা কথা আছে, সময় সব সময় সবার অনুকূলে থাকে না। কথাটা যে চিরন্তন সত্য সেটার চলজান্ত প্রমাণ সে নিজে। সে কিছু বলে চুপচাপ শুয়ে পড়ে। সানভি তার পাশেই ঘুমোলো। হঠাৎ মাঝরাতে রিয়া খেয়াল করে তার ঠোঁটের উপর কারোর ঠোঁট। দম বন্ধ হয়ে আসে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানভিকে। তারপর হাঁপাতে থাকে। সানভির রাগ মাথায় উঠে যায়। উঠে জোর করে বিছানার সাথে চেপে ধরে রিয়াকে। আজ আর কোনো বাধা দেবে না রিয়া। কেন দেবে বাধা? আজ তো সানভি তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। সানভি কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে ওঠে রিয়া। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। রিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানভি পাশে নেই। রিয়া উঠে কাপড়টা ঠিক করে, তারপর গোসল করতে যায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে, কিন্তু ভিতরে যে সানভি আছে সেটা দেখেনি। হুট করে ঢুকে পড়ায় সানভি কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, নক করে ঢুকতে পারো না? সত্য সব। সরি, আমি ভাবছিলাম ভেতরে কেউ নাই। আসলে দরজা খোলা ছিল তো তাই। রিয়ার ঠোঁটে চাপা হাসি। সানভিকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। রিয়া বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে, কাল রাতে সবকিছুই কি তবে স্বপ্ন ছিল নাকি নাটক? যদি সত্যি হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতো। তবে কি শুধুই আমার দেহটাকে ভালোবাসে? মন থেকে কি শুধু মুছে ফেলেছে, নাকি জেদ, অভিমান আর কষ্ট? কোনটা? আনমনেই ভাবতে থাকে রিয়া। হঠাৎ সানভির ডাকে ঘোর কাটে তার। পেছনে তাকাতেই সানভি বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও, মা এসে ডেকে গেছে একবার। আচ্ছা। এমন কড়া কথা শুনে রিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে বলে, যদি এমন বিয়ে না করতো তাহলে ওর মাথাটা ফাটিয়ে দিতাম আমি। কিন্তু স্বামী তো, তাই পারি না। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে। যে ছেলেকে দেখতেই তার গা জ্বলে উঠত, আজ তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন হলো এমন? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে সানভি পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে রিয়ার জন্য। রিয়া কখন বেরোবে, তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, বেরোচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে সানভি।
দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? 5 মিনিট অপেক্ষা করুন। প্রায় 10 মিনিট হয়ে যায়, রিয়া বের হয় না। শানভি বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রিয়া বের হয়। আচমকা শানভি চলে আসায় রিয়া বেশ ভয় পেয়ে যায়। শানভির রাগ সব চলে গেছে সবুজ শাড়িতে রিয়াকে দেখে। চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনো। একদম ফ্রেশ রিয়াকে আবারও দেখলো শানভি। সেই প্রথম দিন যেমন দেখেছিল, আজ আবারও সেই রিয়াকেই খুঁজে পেল শানভি। রিয়াও বড় সড়ো ক্রাশ খাইছে নীল পাঞ্জাবিতে শানভিকে দেখে। পারফিউমের ঘ্রাণ পাগল করে দিচ্ছে তাকে। শানভি নিজেকে সামলে নিয়ে বলে, চলো। এরপর দুজনই নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় রিয়া হঠাৎ শানভির হাতটা শক্ত করে চেপে ধরে। শানভি ছাড়ানোর চেষ্টা করে, কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বোঝাতে চায় না যে তাকে মেনে নেয়নি। সবাই যেন থমকে গেছে তাদের দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনেই বেশ ভালো মানিয়েছে। নিচে নামতেই শানভির ছোট বোন রিয়ার হাত ধরে নিয়ে বসায় খাবার টেবিলে। শানভির মা রিয়াকে নিয়ে ব্যস্ত। সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর শানভির প্লেট খালি। তার দিকে কারো নজর নেই। শানভি বলে ওঠে, বউয়ের দিকে সবার নজর, আর আমার প্রতি কারো খেয়ালই নাই। আরে তোর খেয়াল তো গত 22 বছর ধরে নিয়ে আসছি, এবার থেকে ওর নিব, বুঝছিস? রিয়া মুচকি হেসে ওঠে। শানভি চুপচাপ খেতে বসে। বারবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জিদটা আরো বেশি পরিমাণ চেপে গেছে। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় শানভি। আর রিয়া তার ননদ আর তার শাশুড়ি মায়ের কাছ থেকে শানভির গল্প শুনতে থাকে। শানভির মা বলে, ছেলেটা আমার খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরতো, বুঝতাম না কেন এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সানভি কেমন কঠোর হয়ে যায়, কারোর সাথে ঠিক মতন মিশে না, প্রয়োজন ছাড়া কথাও বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট পেতে দিবা না ওকে, কেমন? কখনো দেব না মা। রিয়া তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরো হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে শানভি, কি খেতে পছন্দ করে ইত্যাদি। ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। শানভি বন্ধুদের মাঝে যেতেই সবাই বলে ওঠে, অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। পেলাম, তবে অনেক কিছুর পর। অনেক কিছু পর মানে? আরে অনেক কিছুর পর মানে বুঝিস না, পুরো 6টা বছর ধরে ঘুরতেছি, আর আজ পেলাম তাকে। ঠিক বলেছিস। মেয়েটা যা জেদি, 6 বছরে কেউ পেছনে ঘোরার পরও তাকে মেনে নেয়নি, কিন্তু এখন কিভাবে মানলো? আর বলিস না, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করিনি। যা হইছে ভালো হইছে, আজকে কিন্তু তোর পক্ষ থেকে ট্রিট চাই। কালকে তো পেট পুরে খাইছিস, আর আজকেও খাবি? এখন আবার কিসের ট্রিট? আমিও শোয়ের মধ্যে নাই। দোস্ত, ট্রিট লাগবে না, শালি আছে 2টা, একটা ভাও করে দিস। শালা ইচ্ছা। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে শানভি। রিয়ার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। শানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে রিয়ার বাবা মা বসে আছে রিয়ার পাশে, আর মেয়েটা কাঁদছে। শানভি গিয়ে সালাম করে তাদেরকে, নানান কথা শুনতে থাকে তাদের। রিয়ার প্রতি তার এতটাই জেদ চেপে গেছে যে তার ভালো কথাগুলো বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফেরাতে পারে না। সারাদিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। রিয়ার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। শানভি আর রিয়ার জন্য আলাদা গাড়ি। শানভি ড্রাইভ করতে জানে, তাই সে নিজের গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে রিয়া। রিয়ার খুব রাগ হয়, পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথা বলছে না। কিছু দূর যেতেই শানভি হঠাৎ গাড়িতে ব্রেক করে, রিয়ার দিকে তাকায়। বাইরের বাতাস এসে রিয়ার চুলগুলো এলোমেলো করে দিয়েছে। শানভির ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। রিয়া বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামলো। শানভি কেমন একটা দৃষ্টি নিয়ে রিয়ার দিকে তাকায়। রিয়া ভয় পেয়ে যায়, এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা, না জানি আবারও কি করে বসে। শানভি প্রায় 2 মিনিট রিয়ার ভয়ে চুপসে যায়, মুখটা দেখতে থাকে। রিয়া শানভি বেরিয়ে গাড়িতে থেকে
রিয়াকে গাড়িতে রেখেই পাশে টঙে গিয়ে চা খেতে থাকে সানভি। রিয়া মনে মনে বলে, এইটা বলে কি আমাকে রেখেই চা খেতে চলে গেল? তারাও দেখাচ্ছি মজা আজকে। রিয়া গাড়ি থেকে বেরিয়ে সানভির দিকে আগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবুও এগোচ্ছে। রিয়া গিয়ে সানভির পাশে বসে। সানভি একটু সরে বসে। রিয়া মনে মনে বলে, ভাব নিতেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। রিয়া সবার সামনে সানভির গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। সানভি স্তব্ধ হয়ে যায়। কি করলো এটা সবার সামনে? বুঝতে পারছে না এত সাহস পেল কোথা থেকে ও। রাগে গা জ্বলছে সানভির, কিন্তু কিছু বললে না। কি বলবে সবার সামনে? 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখনো সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। সানভি শুধু রিয়ার লাজুক হাসিটা দেখে। চলো। সানভির হাত ধরে টেনে গাড়িতে নিয়ে গিয়ে বসায় রিয়াকে। তারপর গাড়ি চালাতে থাকে। আজ কিছু বলল না সানভি, কিন্তু এরপর কিছু করলে খারাপ হয়ে যাবে। সানভি গাড়িটা রিয়ার বাসার সামনে এনে দাঁড় করায়। তারপর গেট খুলে দিতেই বাড়ির ভেতরে নিয়ে যায়। দুজনেই 2 দিকে বেরোয়। রিয়া গিয়ে সানভির হাত ধরে। সানভি সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে? বরং একটু অভিনয় করলেই বেটার হবে। বাসায় ঢুকেই শালিগুলো ঘিরে ধরে সানভিকে। রিয়া কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যায়। সানভি একাও হয়ে যায়। শালিগুলো সেই লেভেলের বজ্জাত। কেউ চিমটি কাটে, কেউ তো পায়ের উপর এসে দাঁড়ায়। এক একজনের পাইয়া লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তো হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছি। প্রায় 20 মিনিট পর সবকিছু শান্ত হলো। ভেতরে ঢুকলাম। রিহা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা প্রায়। ফ্রেশ হয়ে আসলাম। শাশুড়ি মা খাওয়ার জন্য টিকে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেতে গেলাম। রিহা সবসময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায়, তাই কিছু বলতেও পারি না। খেতে যায় দুজনেই। সামনাসামনি বসে তারা, রিয়া একপাশে আর সানভিয়া ওপাশে। খাবার মাঝখানে হঠাৎ সানভি খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে রিয়া হাসছে। সানভি মনে মনে বলে, সব শোধ তুলবো, শুধু একটা রাতেরই তো ব্যাপার। কালকে বিকেলে তো আবার চলেই যাব। রিয়া মনে মনে বলে, এই একদিন জ্বালিয়ে মারবো তোমাকে। আমাকে তো চেনো না তুমি, মগের মুল্লুক নাকি? বিয়ে করবো আবার বউ হিসেবে মানবা না? আমি আমার অধিকার আদায় করে নেব। বেশ বিরক্তির সাথে খাওয়া শেষ করে সানভি। তারপর নিজের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। সেই সময় ওর বন্ধু রুমে আসলো। কিরে, তোরা এখানে কেন? তো কই যাব? ঘুমানোর জায়গা নাই? কেন, কি হয়েছে? তোর শালিকাগুলা বের করে দিছে রুম থেকে, বলেছে টাকা লাগবে 5,000, নইলে আজকে ঘুমাতেও দিবে না আর খেতেও দিবে না। কেমনটা লাগে বলতো? দোস্ত, ভালোই তো হয়েছে, সারা রাত 8টাতে যা। আরে ভাই, একটা রাত না ঘুমালে কিছুই হবে না। ওদের আমার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। ওকে, গেলাম। প্রায় 5 মিনিট পর শালিকারা আসলো, সাথে শরবতের গ্লাস। সানভিকে দেখে বলল, ডাকছেন কেন বলেন? আমাদের আজকে সারা রাত জাগতে হবে, আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। আচ্ছা, কি চাও বলো। টাকা দেন 5,000। আমি 2,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নাই, শুধু খাবার দিবেন, ঝাল বেশি দিয়ে, আর শরবতের জন্য মরিচের গুঁড়া থাকে। সে কি দুলাভাই, আপনি বাঁচানোর বদলে আরো মেরে ফেলার প্ল্যান করছেন? তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ধরেন, এইটা খেয়ে নেন। বলে শরবতের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি গ্লাসটা শেষ করে রাখতে যাব, দেখি কেউ নাই, মানে পালাইছে। কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলাম আমার মুখের ভেতরে আগুন জ্বলতেছে, মানে শরবতে মরিচের গুঁড়া দেওয়া ছিল। পানি পাচ্ছি না কোথাও, আমার মুখ দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোবে। এমন সময় সামনে দেখি রিয়া। তার লাল ঠোঁটের দিকে চোখ পড়তেই মনে হলো মিষ্টি জাতীয় কিছু হবে হয়তো। তখন আসলে কোনো কিছুর হুঁশ ছিল না। আমি আসলে ঝাল কম খাই, তার উপর এই অবস্থা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। সানভীর আকৃষ্ট হয়ে পড়লাম তার লাল ঠোঁটের প্রতি। হঠাৎ করে কিস করে বসে। প্রায় 2 মিনিট পর রিয়া নিজেই ছাড়িয়ে নিল। ঝালটা কমে গেছে, কিন্তু সানভীর সামনে তাকিয়ে দেখে রিয়া কেমন জানি করছে। মনে হয় ঝাল লেগেছে। ঝালযুক্ত কিস, হাহা। রিয়া কেমন একটা রাগী ভাব নিয়ে তাকালো আমার দিকে। তাতে কি সানভীর কি আসে যায়? সানভীর খুব জানতে ইচ্ছে হচ্ছে ওই বজ্জাত বন্ধুগুলোর কি খবর। আর আপনাদের বলে রাখি,
ওদেরকে যে 2000 টাকা দিছি তার নকল টাকা, হিহি। কার্ডের মতো, তবে অন্ধকারে টাকা মনে হয়। মেয়ে মানুষ তো, বোকা বানানো খুব সহজ, হি। এইসব কিছু ভাবতেছে সানভি, হঠাৎ রিয়া তাকে জড়িয়ে ধরলো। মেয়েটা কাঁদতেছে, খেয়াল করলো সানভি। কি করবে সে বুঝতে পারে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারে না, আর না পারে জড়িয়ে ধরতে। তবে সে এটা অনুভব করতেছে তার ভেতরে কেমন জানি পুড়ে যাচ্ছে। যে জিনিসটা একদিন সানভির একটা স্বপ্ন ছিল মাত্র, সেটা আজ বাস্তব। সানভি ওভাবেই দাঁড়িয়ে থাকে। রিয়া বলে, একটু ছাদে নিয়ে যাবা? ছাদে কেন যাবো এত রাতে? চলো না সানভি, প্লিজ। এত রাতে ছাদে কেন যাবো? চাঁদ দেখবো। সানভি মনে মনে বলে, চাঁদ তো আমার সামনেই আছে, আর ছাদে যাওয়ার কি দরকার। তবে তার মনে জেদ চেপেছে, কিছুতেই সে আর প্রকাশ করবে না। সে ভালোবাসে তাকে। সানভি ছাদের দিকে পা বাড়ায়। রিয়া বলে, একটু কোলে করে নাও না, হাঁটতে ইচ্ছে করছে না। সানভি চুপচাপ কোলে তুলে নেয় রিয়াকে। রিয়া কোলে থাকা অবস্থায় সানভির গালে একটা চুমু দেয়। সানভি শুধু দেখছে কি কি করতে পারে রিয়া। বাধা দেবে না এই একটা দিন। ছাদে গিয়ে নামিয়ে দেয় রিয়াকে। সানভি ছাদের এক কোণে গিয়ে একটা সিগারেট ধরায়। দুটো টান দিতে রিয়া সিগারেটটা ফেলে দেয়। সানভি শুধু অবাক হয়ে দেখে, একটা দিনই তো, তারপর সব ঠিক। রিয়া বলে ওঠে, আমি ওই পুড়ে যাওয়া ঠোঁটে কিস করতে পারবো না। তো কি করবো? কি করবা মানে? সিগারেট খাবে না আর? 100 বার খাবো, আমার ইচ্ছা। কেন খাবা তুমি? তুমি তো ভালো ছেলে। একজন ধর্ষক কখনো ভালো লোক হতে পারে না। তুই ধর্ষক না, তুই আমার স্বামী এখন। তুমি তো বাধ্য হয়ে বিয়েটা করেছো। আমি যদি ওইটা না করতাম, তুমি জীবনেও আমাকে বিয়ে করতে না। রিয়া চুপ করে যায়। কি বলবে? সব সত্যি যে। সানভিকে সে দেখতেই পারতো না, না কেন জানি, কিন্তু ছেলেটার মাঝে খারাপ কিছু ছিল না। আর সানভি প্রায় ভেতর থেকে মরে যাচ্ছে। অনুতাপের আগুনে পুড়ছে সে প্রতিনিয়ত। ধর্ষণ করেছে সে, এটা না করলেও পারতো। বিয়ে না করলেও পারতাম না। বিয়ে হাজারো লোক আছে যারা বিয়ে করে না, তাদের মতো আমিও না হয় থাকতাম। কিন্তু কেন করলাম কাজটা? আমি কিভাবে করলাম? মনে মনে ভাবে সানভি। মনে পড়ে যায়, সে ভেবেছিল রাত হলে প্রতিদিন রাতে তারা শুনবে, সানভি রিয়ার কোলে মাথা রেখে রাখবে, তারপর কপালে ভালোবাসার পরশ এঁকে দেবে, ভালোবাসার চাদরে জড়িয়ে নেবে একে অপরকে। এক প্লেটেও খাবার খেত। কিন্তু বিয়েটা বাস্তব হলেও বাকি সব কিছুই অপূর্ণই থেকে যাবে, কারণ সে ধর্ষক। সানভির চোখ দিয়ে পানি বের হয়ে আসে। অন্ধকারে কেউ দেখলো না সে পানি। হঠাৎ পেছনে কারোর ডাকে ঘোর কাটে সানভির। শালিগুলো আবারও এসেছে। ঝটপট চোখটা মুছে ফেলে সে। রিয়াও এতক্ষণ অন্যমনস্ক ছিল, এবার বাস্তবে ফিরল। সানভি তাকিয়ে দেখে তার বন্ধুগুলো নিচে দৌড়াদৌড়ি করছে। কি হয়েছে ওদের? ভাবতেই মনে পড়ে, ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানোর কথা ছিল। কি হয়েছে ওদের? ভাবতেই মনে পড়ে, ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানো কথা ছিল। দৌড়ে নিচে নামলো সানভি। ওরা সানভিকে দেখে বলল, শালা তুই এটা কি করলি? এত জাল আমার বাপের জীবনও খাই নাই। সানভি না বোঝার ভান করে বলল, কি করলাম আমি? শালা এত জাল দিতে বলছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি আনতেছি। সানভি দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা তখনও ছাদে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সানভি চুপচাপ নীলিমার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, একটু মিষ্টি হবে? নীলিমা সানভির কাছে চলে আসলো। আমি এই মিষ্টির কথা বলি নাই, মিষ্টি ছিল না, ওইগুলো দাও। নীলিমা লজ্জা পেয়ে রুমে চলে গেল। সে ভেবেছিল আবারও ঝাল লেগেছে, তাই মিষ্টি চাইছে। কিছুক্ষণ পর মিষ্টি প্যাকেট হাতে ছাদে আসলো নীলিমা। তারপর সানভির হাতে দিয়ে বলল, মিষ্টি দিয়ে কি করবা? নিচে তাকাও, বুঝতে পারবে। বলে সানভি চলে গেল। নীলিমা নিচে তাকাতেই হেসে ওঠে। পুরো একটা কমেডি। সানভি নিচে যাওয়ার সময় দেখা যায় তার শালিকাদের সাথে। নিহা বলে ওঠে, দুলাভাই, ঝাল একটু বেশি দিছিলাম। তাই বলে এত? আরে আপনি দুলাভাই মানুষ, একটু দিতে বলছেন, আমরা বেশি বেশি দিয়ে দিচ্ছি। বলেই হেসে ওঠে নিহা আর তার বান্ধবীগুলো। সানভি বলে, শালিকা, এত খুশি হওয়ার কিছু নাই। টাকাগুলো একটু ভালো করে চেক করো, হাসি ফুরিয়ে যাবে। মানে? এগুলো টাকা না, শুধুই কার্ড। সানভি বিজয়ের হাসি দিয়ে বেরিয়ে যায়। নিহা টাকাগুলো চেক করে দেখে সত্যি তাই। খুব রাগ হয় তার। বান্ধবীদের সাথে কথা বলে কিভাবে দুলাভাইকে জব্দ করা যায়।
তারপর একটা বুদ্ধি বের করে। শানভিকে ল্যাং মেরে ফেলে দেবে, তারপর পকেট থেকে মানি ব্যাগটা নিয়েই দৌড়। তখন বুঝবে কেমন লাগে। শানভি দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি খাওয়ায়, তারপর চলে আসে, গিয়ে রুমে বসে। তখনই নীলিমা আসে। শানভি চুপচাপ বসে থাকে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, দোস্ত একটু ছাদে আয়, এখন আবার ছাদে কেন? কথা আছে, আয় একটু। শানভি ছাদে যায়, গিয়ে দেখে শিয়াম দাঁড়িয়ে আছে। কি রে, ডাকলি কেন? দোস্ত একটা হেল্প লাগবে। কি হেল্প বল? হেল্পটা খুবই কঠিন একটা কাজ আমার জন্য, তবে তোর জন্য খুব সহজ। দোস্ত প্লিজ বল, কাজটা করবি তুই? আরে বলবি তো কি হেল্প? দোস্ত আমি প্রেমে পড়েছি। কস কি? তুই কার প্রেমে পড়েছিস? তোর শালির প্রেমে, মানে নিহার প্রেমে। কি? সত্যি দোস্ত, একটু নাম্বারটা জোগাড় করে দে না প্লিজ। আমি এসবের মধ্যে নাই। নীলিমার ব্যাপার আমি কতটা হেল্প করছি ভুলে গেলি? আচ্ছা যা, লাগবো না। বলেই রাগ করে মুখ ঘোরায়। আচ্ছা দেখি কি করতে পারি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা এখন বাই, যা শালা, ভাবি ওয়েট করতেছে। ওকে। শিয়াম চলে যাওয়ার পর শানভি সিগারেট ধরায়। সিগারেট শেষ করার পর কিছুক্ষণ বসে থাকে শানভি। তারপর আসার পথে শালিকাগুলো দেখে আড়ালে থেকে তাকে। নিহা ভাবে এই সুযোগ, এবার ফেলে দেব ব্যাটার দুলাভাইকে। আমার সাথে পাঙ্গা নেওয়া এবার হাড়ে হাড়ে টের পাবে নিহাকে। শানভি অন্যমনস্কভাবে হেঁটে চলেছে। তার পাশে কি ঘটছে সেই খেয়াল নেই তার। নেহার খুব কাছে চলে আসছে সে, বুঝতেই পারেনি। নেহা আড়াল থেকে পা বাড়িয়ে দিতেই শানভি কিছু একটার সাথে আটকায়, গিয়ে হোঁচট খায়। কিন্তু সে তো ব্যথা পেল না, তাহলে কি হলো তার? হঠাৎ খেয়াল করলো নীলিমা তাকে ধরতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর শানভি তার উপর। নীলিমার মুখে মুচকি হাসি, যদিও পায়ে বেশ ব্যথা পেয়েছে তারপরেও সে খুশি। ওইদিকে নিহা নীলিমাকে দেখে পালাইছে। শানভির খেয়ালই নেই সে একজনের উপর পড়ে আছে। তার সব মনোযোগ একটা ঠোঁটের উপর। লাল একটা গোলাপের পাপড়ি ওর নজর পড়ে গেছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। নীলিমা চোখ বন্ধ করে আছে। সে আন্দাজ করতে পারে এখন কি হতে চলেছে, তবে শানভি সবকিছু ভুল প্রমাণ করে নিজেকে সংযত করে উঠে দাঁড়ায়। নীলিমা এতক্ষণ পর চোখ খুলল। শানভি কিস করলো না এটা ভেবে সে একটু অবাক হলো। তারপর সেও ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। পায়ে খুব ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতেই পারছে না সে। ব্যাপারটা চোখ এড়ায় না শানভির। চুপচাপ কোলে তুলে নেয় নীলিমাকে। নীলিমা শানভির কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। শানভি হেঁটে চলেছে, তার মনে মনে বলছে, আটার বস্তা এত ভারী কেন? এমনিতেই তো চিকন, তাহলে এত ভারী কেন? আর নীলিমা ভাবে, লিপকিসের চাইতে আমাকে যে এভাবে নিয়ে যাচ্ছে এটাই বেশ আনন্দের। মনে মনে ধন্যবাদ দেয় নেহাকে। প্রথমে ভেবেছিল বকা দেবে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে ভাবতেও পারেনি। শানভি নীলিমাকে কোলে করে রুমে নিয়ে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে পড়ে, শানভিও চুপ। শানভি পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে শানভির ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমাচ্ছে। শানভি অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। শানভি ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজের অবাক হয়। শানভি ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে সেই দিনগুলোই ভালো ছিল, যখন থাপ্পড় খেয়ে বাসায় ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবি দেখে আবার সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছে মেয়েটার গালে স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এইভাবে ভাবতে থাকে। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। শানভি সেই দিকে খেয়াল নেই। নীলিমা আর চোখে দেখে শানভি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখ চোখে পড়ে যায়। শানভি চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না শানভি আসলে কি চাই, তাকে চাই নাকি অন্য কিছু। আর ভালো লাগে না তার, সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কখন যে নীলিমা শানভিকে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। শানভি অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছে আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তারও খুব ইচ্ছে হচ্ছিল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকে বোঝাতে পারছে না সে। একবার ভাবে নীলিমার কাছে কি কি করবে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে, আগে শীতকালে পোষ দিতাম, এই শীতে বউ চাই কারণ জড়িয়ে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতেও কিছু করতে পারে না, আমার কপালটাই খারাপ। শানভি নীলিমাকে রেখে উঠে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিগুলো আসে, এসে নিচে নিয়ে যায় শানভিকে।
শানভীর মাথা আবার আরেকটা চিন্তা ঢুকেছে। শালিকাদের নাম্বারটা নিতে হবে। এই সিয়ামটাও না, শালার আমার বিয়েতে এসে মেয়ে পছন্দ করে ফেলেছে, তাও আবার আমার শালিকাকেই, আর আমারকেই নাম্বার এনে দেব। ভাবতেই হেসে ওঠে শানভী। শানভী গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। শানভী গিয়ে তাদের পাশে বসে। সিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আসছস? আরে বেটা থাম, আমি দিবনি। এখন সবকিছু গোলমাল করে দিস না। আচ্ছা, ব্যবস্থা কর। ওকে। দুলাভাই, কি খাবেন বলুন? আর আপনারা কি খাবেন বলুন? আপনার নাম্বারটা হবে? সবাই কেমন চোখ বড় বড় করে তার দিকে তাকায়। শানভীর মাথা নিচু করে ফেলে। মান সম্মান বুঝে আজকেই সব গেল। শালার সিয়ামটাও পারে। ওকে বলছি আমি জোগাড় করে দেব, বাট ওর সহ্যই হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না, মর তুই শালা, মনে মনে বলে শানভী। ওইদিকে নীলা তো আকাশ থেকে পড়ল। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসলো, যেখানে কলেজের ছেলেরা তার দিকে তাকানোরও সাহস পায় না। আসলে নিহা একটু না, অনেকটা রাগী। তাই তার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। শিয়াম শানভীর হাতে চিমটি দিয়ে বলে। শিয়াম বেচারা একবার নিহার দিকে তাকায়, আবার শানভীর দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নিয়াও কিছুক্ষণ পর চলে যায়। শিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যের জন্য অনেক মেয়েকে রাজি করাইছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারে না। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পায় সে। নিহা এসেছে মনে হয়, এই ভেবে দূরে পেছনে তাকায়। তাকাতেই দেখে নিহা। নিহার চোখের রাগ স্পষ্ট। শিয়াম বলে, তাদের কেন ডাকলেন? নাম্বার নেবেন না, তাই ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। তাও ঠিক। বোকা মার্খে একটা হাসি দেয় সে। নিহার বেশ রাগ হয় তার হাসি দেখে। এমনিতেই মাথা গরম হয়ে আছে তার। চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেল? আবার হাসেন? নিহার চিৎকারে ভয় পেয়ে যায় শিয়াম। সরি। শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া লাগতো না। শিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ঝেড়ে নিয়ে চলে যায়। একটু পর শানভী আসে শিয়ামের কাছে। কিরে দোস্ত, কিছু হইলো? দিছে কিছু? দিছে। কি দিছে দোস্ত? জারি আর হুমকি। ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা। শানভী তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে। মাথার চুলগুলো ভেজা। শানভী আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে। কিন্তু কি আর করবে, কিছুই করার নাই। নিজের মনে যে অনুতাপ আর রাগ, তার সবটাই ঝাড়তেছে নীলিমার উপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। শানভী কিছু না বলে বিছানায় বসে। নীলিমা বলে, সানভি, আমি সরি বলছি তো, তারপরও এমন করছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে করলে কেন? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক, লাঞ্ছনার অপমান দিয়ে। হ্যাঁ, খুব সুখে রেখেছো, তাই না? এর চাইতে মরে গেলেও ভালো হতো। শানভী চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না। সে তো চায় শানভীকে ভালোবাসতে, আর শানভীও যেন তাকে আগের মতোই ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে যে এদের বসে দুজনই খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তাই বলে বিয়ের পরে সব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। শানভী চলে যায় ছাদে। একা একাই বসে থাকে। সকালের রোদটা গায়ে লাগছে। তারও মনটা খারাপ। সেও তো চাইতো নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সবসময় তাকে আটকে যাচ্ছে। আসলে সে পারে না কারোর উপর রাগ করে থাকতে। আর সেখানে নিজের বিয়ে করা বউ, যার পেছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটাবার ভালোবাসি শোনার জন্য। আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তার অনেক দূরে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে শানভীর। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। শানভী খেয়াল করেনি শিয়াম কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। শিয়াম শানভীর কাঁধে হাত রাখে। শানভী চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে শিয়াম। শানভী শিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো শানভীকে এভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না শিয়াম। কিছু না বুঝতে পেরে শিয়ামও শানভীকে জড়িয়ে ধরে। শানভী, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? শানভী চোখ মুছে বলে, কিছু না। কি হবে? কিছু হয় নাই। তাহলে কাঁদছিস কেন? এমনি। আচ্ছা, কান্না থামা, কেউ চলে আসবে।
শানভি নিজেকে সামলে নাই। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। শানভিও নিজের রুমে গিয়ে গোসল করে, তারপর চলে যায় খাবার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। শানভি গিয়ে পাশের চেয়ারে বসেই, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে, শানভি শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে সে, খুব একটা খাচ্ছে না নীলিমা। শানভি নিজেও খুব একটা খাচ্ছে না। আর নীলিমার কথা বলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে শানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিন আর দেখা হয়নি নীলিমার সাথে। হবে কিভাবে? শানভি তো ঘুমিয়েই ছিল। বিকেলে ঘুম ভাঙতেই দেখে সবাই এসে গিয়েছে। শানভি ফ্রেশ হতে যায়। গিয়ে ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দেয় সে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শানভির এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই, যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? 2 দিন পর তো আবার আসবি। চরম মাত্রায় রাগ ওঠার আগেই নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। গাড়িতে উঠে বসে দুজনেই। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমার কান্না আরো বেড়ে যায়। শানভির রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এতে কাদার কি আছে? ধমক খেয়ে নীলিমা চুপ হয়ে যায়। ফুপিয়ে কাঁদতে থাকে। এইটা আরো বিরক্তিকর লাগে শানভির কাছে। প্লিজ থামবে? তাহলে একবার বলো ভালোবাসি। কখনো বলবো না। আমি আদায় করে নিব, টেনশন নিও না। আবার কাঁদতে শুরু করে নীলিমা। শানভি উপায় না পেয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে হার্ড রক একটা গান শুনতে থাকে। এইরকম গান কখনো শোনা হয় না সে। একটুও ভালো লাগে না তার এইরকম গান, কিন্তু আজকে ভালো লাগতেছে। কানের কাছে কান না শোনার চাইতে গান শোনা অনেক ভালো। হঠাৎ নীলিমা হেডফোনটা খুলে দেয়। শানভি আবারও কানে নাই। নীলিমা আবার খুলে দেয়। এইভাবে কিছুক্ষণ করার পর শানভি গাড়ি দাঁড় করায়। সমস্যা কি তোমার? কিছু বলছি না বলে কি ভেবেছ? তোমাকে আমি মেনে নিয়েছি। আর একবার যদি কান্নার শব্দ পাই তাহলে খারাপ হয়ে যাবে। হঠাৎ নীলিমা শানভির কাছে চলে যায়। শানভি কিছু বুঝে ওঠার আগেই নীলিমা কিস করতে শুরু করে। শানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারে নীলিমাকে। তারপর গাড়ি স্টার্ট করে। নীলিমা বাইরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে, শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। সে ভুলে গিয়েছিল শানভি তাকে মেনে নেয়নি। তারপরেও সে কেন কিস করলো নিজেও ভেবে পায় না। খুব কষ্ট হচ্ছে তার। ওইদিকে শানভির চোখ দিয়ে পানি না বের হলেও মন থেকে রক্ত বের হচ্ছে। নিজের হৃৎপিণ্ডে নিজেই আঘাত করেছে। ক্ষতটা তার মনে হয়েছে। বাইরে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মন থেকে তো নীলিমাকেই ভালোবাসে। সারা পথ আর কোনো কথা হয়নি। দুজন দুজনকে আর দেখেনি। চুপচাপ বাসায় চলে আসে। ঘরে গিয়ে শাশুড়িকে সালাম করে নীলিমা। তারপর মায়ের বুকে লুটিয়ে পড়ে। শানভি সোজা রুমে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়। নীলিমাকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো আম্মুর কাছে। এই ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের কাছাকাছি যেতেই নীলিমার কণ্ঠ শুনতে পায়। শানভি আরেকটু এগিয়ে যায়। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছে তারা। শানভি শুনতে পায়, সানভি অনেক ভালো মা। ওকে তো সেই 7 বছর আগে থেকেই চিনি। ওকে কোনোদিন আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, আর ঝগড়া তো নাই। ছেলেটা আমার ভালো, তবে খুব কঠোর হয়ে গিয়েছে। তোমাকে এবার দায়িত্ব নিতে হবে ছেলেটাকে আগের মতন হাসি খুশি বানানোর। অবশ্যই মা, দোয়া করবেন। শানভি এতটুকু শুনেই চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে, এবার কি মেনে নেওয়া উচিত? আবার মনে হয় 7টা বছর কষ্ট দিছে আমাকে, আর মাত্র 3 দিন হলো কেবল। এখন এত পরিবর্তন কেন আমার মনে? না, আমাকে আরো শক্ত হতে হবে। রাত তখন প্রায় 8টা। শিয়াম বাসায় গিয়ে ব্যাগটা রাখে। তারপর জিনিসপত্রগুলো বের করে ব্যাগ থেকে। শিয়ামের মনটা খারাপ। নিহা সেই রকম ছাড়ি দিছে, আর নাম্বার তো দেয়নি। অন্তত নাম্বারটা পেলে ভালো হতো, লেগে থাকতে পারতাম। এইগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে। হঠাৎ একটা চিরকুট দেখতে পায় ব্যাগের ভেতর। চিরকুটটা বের করে পড়তে থাকে শিয়াম। গাধা কোথাকার, নাম্বার কেউ এভাবে চায়? একটু স্টাইলিশ ভাবেও বলতে পারে না। কালকে আমার কলেজের সামনে আসবা, বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। হতাশ হয়ে চিঠিটা রেখে দেয় শিয়াম। প্রথমে ভেবেছিল নাম্বারটা নিচে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখে বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দেবে। শালার প্রেম করার আগেই চেকা খেলাম। আমার দ্বারা কিচ্ছু হবে না, তবে মেয়েটা ভালো ছিল। এইসব ভাবে শিয়াম। কালকে সে কলেজে যাবে, চিন্তা করে অন্তত পক্ষে হবে ট্রিট তো পাবে।
ক্রাশের বয়ফ্রেন্ড, কিন্তু ট্রিট ছ্যাঁকা পার্ট হিসেবেও হলেও যেতে হবে। শিয়াম বিছানায় গায়ে এলে দিতেই ঘুমিয়ে পড়ে। ওইদিকে শানভিও বেশ ক্লান্ত, সেও ঘুমিয়ে পড়ে। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে শানভি ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করে না, নিজেও না খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাত, ঘুম ভেঙে যায় শানভির। নীলিমার দিকে তাকায় সে, একদম বাচ্চাদের মতো করে ঘুমায় নীলিমা। শানভি নীলিমার গায়ে হাত রাখে, নীলিমা কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় তার, তবুও চোখ বন্ধ করে রাখে। শানভি নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলিমার চুলগুলো খুব ভালো লাগে শানভির, বলতে পারেন চুল দেখেই প্রেমে পড়েছিল। শানভি আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে শানভি তাকে কতটা ভালোবাসে, শুধু এই জেদের কারণে আজ শানভি তার থেকে দূরে, অনেক দূরে। এত কাছে থেকেও তবুও করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকেই বুঝি খুঁজছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। পরের দিন নীলিমা ঘুম থেকে উঠে শানভির গালে একটা কিস করে গোসল করতে চলে যায়। শানভি তখন ঘুমাচ্ছে। নীলিমা গোসল করে রুমে এসে দেখে শানভি এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে কথা ভুলে যায় সে। শানভি যে তাকে চড় মেরেছে সেটা যেন একটা স্বপ্ন ছিল, এমন একটা ভাব। অবশ্য মনে রাখারও কথা না, শানভিকে তো কত চড় মারছে তার কোনো হিসেব নেই। চড় খাওয়ার পর বাচ্চাদের মতো করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা মনে পড়তেই হেসে ওঠে নীলিমা। রান্নাঘরে চলে যায় সে, গিয়ে দেখে শাশুড়ি মা রান্না করতেছে। সে ছুটে গিয়ে সরিয়ে দেয় তাকে। মা, আপনি কেন কাজ করছেন? আর করবেন না এসব, এখন থেকে আমি করব সব কাজ। তুমি পারবে না মা, এখনকার মেয়েরা এসব পারে না। মা, আপনি আছেন তো শিখে নেব, শুধু একটু একটু দেখিয়ে দেবেন। আচ্ছা শিখিয়ে দেব, এখন সরো, তুমি পারবা না। মা, আপনি দেখিয়ে দিন, আমি রান্না করি। আচ্ছা। দুজনে মিলে রান্না করে। রান্না শেষে দেখে শানভি এখনো ঘুমিয়ে আছে। সেই রাগ হয় নীলিমার, গ্লাসে করে পানি নিয়ে আসে। মনের ভেতর দুষ্টুমি কাজ করছে তার। একবার ভাবছে করবে, আবার ভাবে করবে না। শেষমেশ ঠিক করে একটু মজা করাই যাক। শানভির লুঙ্গির ওপর কিছুটা পানি ঢেলে দেয় নীলিমা, তারপর ডাকতে থাকে শানভিকে। এই ওঠো না সানভি। কি হয়েছে? এগুলো কি? কোনগুলো কি? তোমার লুঙ্গি ভেজা কেন? মানে ওই কি, কোথায় ভিজা? এই, তুমি বিছানায় করো নাই তো আবার? বলেই মুখ লুকিয়ে হাসে। শানভি বোকার মতো তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো এটা। আমি তো কিছুই করিনি। তাহলে তাহলে কিছু না, আমি পানি ঢেলে দিছি। ঘুম থেকে উঠতে এত দেরি হয় কেন? আস্তে করে বলেই দৌড় দেয়, কিন্তু এগুলো পারে না। শানভির হাতটা ধরে ফেলে, তারপর একটা ঝটকায় ফেলে দেয় বিছানার উপর। তারপর বাকি পানিটুকু গ্লাস থেকে নীলিমার উপর ঠেলে দিয়ে চলে যায় শানভি। নীলিমা বুঝতে পারল না সে কি এটা রাগ করে করলো নাকি ভালোবেসে। যাই করুক না কেন তাতে আমার কি? এখন আমাকে আবার কাপড় চেঞ্জ করতে হবে। ধুর। শানভি নিজেও জানে না কেন করলো এটা। নীলিমা ড্রেস চেঞ্জ করতে থাকে আর শানভি গোসল করে। ওইদিকে শিয়াম বেচারার অবস্থা খুবই করুণ, কান্না করে অবস্থা শেষ করে ফেলেছে। ছ্যাঁকা ট্রিট খাবে আজকে। সকাল সকাল গোসল করে পারফিউম মেরে জেল দিয়ে চুল, তারপর হেয়ার স্পা করে শিয়াম বের হয়। পকেটে টাকা নেওয়া খুব একটা, ডেটিংয়ে গেলে না হয় টাকা নেওয়া যেত, কিন্তু যাবে তো ছ্যাঁকা পার্টি। বাইকটা নিয়ে বেরিয়ে যায় শিয়াম। নিয়া অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। এমন সময় শিয়াম গিয়ে দাঁড়ায় নেয়ার সামনে। নেয়া বাইকে ওঠে। শিয়াম প্রশ্ন করে, তুমি একা কেন? বয়ফ্রেন্ড কই? আর বাইকে কেন উঠলে? বয়ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে তো? না, মাইন্ড করবে না, ও তো রেস্টুরেন্টে থাকবে। আচ্ছা চলো। শিয়ামের রাগ হয় বেশ, জোরে জোরে ব্রেক কষে সে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজনের বাইকে উঠে মজা দেখাবো আজকে। শিয়াম মনে মনে বলে। সারা রাস্তা ব্রেক কষতে কষতে যায় শিয়াম। রেস্টুরেন্টের সামনে এসে থামে। মনে মনে বেশ খুশি হয় শিয়াম, যাক খাওয়া দাওয়া ভালোই হবে। নিহা আগে ঢুকে একটা চেয়ারে বসে। শিয়াম দেখে কেউ নাই সেখানে। শিয়ামও ঢুকে চেয়ারে বসে বলে, কই তোমার বয়ফ্রেন্ড? রাস্তায় আসতেছে। এই, তুমি আসার আগে বলছো ও রেস্টুরেন্টে বসে আছে। না মানে আমার বয়ফ্রেন্ড নাই। কি? জি। শিয়াম বুঝতে পারে আজকে তার খবর আছে, সব টাকা তার পকেট থেকেই খসবে।
তার চাইতে ভালো বিদায় নিয়ে চলে যায়। শিয়াম ওঠে চুপি চুপি বাইরের দিকে যায়। নিহা ডাক দিয়ে বলে, ওই ছেলে, ওই কই যাও? কোথায় না, এখানে গরম লাগছিল তো তাই বাইরে আসলাম। এসি চলতেছে ভেতরে আর তুমি বলো গরম? ও সরি। শিয়াম গিয়ে নিহাকে বলে, মিথ্যা বলার কি দরকার ছিল? মিথ্যা না বলে তো পকেট ভর্তি টাকা নিয়ে আসতা ডেটিং করার জন্য, তাই বলি নাই। মানে আমি জানি মিস্টার সিয়ামের পকেটে টাকা নাই, ট্রিট খেতে চলে আসছে, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড ট্রিট দিবে। মানে বুঝো না কিছু? বুঝলাম না তো, বুঝিয়ে বলো। মানে আই লাভ ইউ। শিয়ামের চোখে অন্ধকার দেখতেছে এতদিনের প্রেম। শিয়ামের বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা, তাই সে নেহার হাতটা ধরে একটু বোঝার চেষ্টা করার জন্য যে এটা সত্যি নাকি মিথ্যে। কিন্তু নেহা বলে ওঠে, ওই লুচ্চা, আই লাভ ইউ বলছি আর হাত ধরা শেষ, যা তোর সাথে ব্রেকআপ। বলেই বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। শিয়াম আবালের মতো হা করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো হঠাৎ করে। মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কি করলাম? হাতটা তো চেক করার জন্য ধরেছি আর তাতে বেকআপ। এমন সময় নিয়ে আবারও এসে শিয়ামের হাত ধরে হ্যাচকা টান দিল। তারপর টানতে টানতে নিয়ে বাইকে বসালো। নেহা পেছনে বসলো। নেহা শিয়ামকে জড়িয়ে ধরলো, তারপর বলল, নদীর পাড়ে যাবো চলো। নেহা পেছনে বসে আছে। ছেলেটা বোকামি দেখে আর কতটা ইচ্ছে ছিল সাহসী একটা ছেলের সাথে প্রেম করবে, তা না উল্টো একটা বোকা ভীতু ডিমের সাথে প্রেম করতেছে। শিয়াম কিছুই বুঝতে পারে না। একবার আই লাভ ইউ বলে, আবার বলে ব্রেকআপ, আবার জড়িয়েও ধরে। কিছুই বুঝি না, মেয়ে নাকি অন্য কিছু। যাই হোক, ভালোই হয়েছে, একটা রাগী গার্লফ্রেন্ড তো পেয়ে গেলাম। টাকা খাইতে সেই গার্লফ্রেন্ড পাইলাম। মনে মনে এইরকম খুশি হয় শিয়াম। একটা শান্তশিষ্ট পুকুর পাড়ে গিয়ে বসে তারা। তোমাকে নদীর পাড়ে নিয়ে যেতে বলছি, পুকুর পাড়ে না। ঢাকা শহরে নদী কই পাবো? এর জন্য তো ঢাকার বাইরে যাওয়া লাগবে। ও তাহলে থাক, এটাই ঠিক আছে। নিয়া উঠে গিয়ে শিয়ামকে বলে, কান ধরো। কেন? ধরতে বলছি ধরো, এত কথা কেন বলো? শিয়াম কান ধরে। তারপর নিহা বলে, এবার বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। এবার চোখ বন্ধ করো। শিয়াম বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। শিয়াম চোখ বন্ধ করে। নিয়ে আলতো করে শিয়ামের ঠোঁটে একটা কিস করে, তারপর জড়িয়ে ধরে সিয়ামকে। সিয়ামের হার্টবিট 10 গুণ বেড়ে গেছে। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারছে না সে। নীরব দর্শকের মতো শুধু দেখছে কি হয়। তারপর দুজনে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যায়। ওইদিকে শানভি গোসল শেষ করে এসে খাবার টেবিলে যায়। গিয়ে দেখে নীলিমা বসে আছে। শানভিকে দেখেই উঠে দাঁড়ায়। শানভির বাবা মা সবাই ওখানে। নীলিমা সবাইকে খাবার দেয়, শানভিকেও দেয়। তুমিও বসো, একসাথে খেয়ে নাও। নীলিমা বিশ্বাস করতে পারে না শানভি এসব বলতেছে। অবশ্য শানভি শুধু বাবা মাকে খুশি করার জন্যই কথাটা বলছে। নীলিমা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে, তারপর খাওয়া শেষ করে। শানভি উঠতে যাবে তখনই নীলিমা বলে, দই আছে, বসুন। নীলিমা ফ্রিজ থেকে দই বের করে শানভির প্লেটে দেয়। শানভির দই অনেক প্রিয়। নীলিমার দিকে একবার তাকায়, তারপর দইটুকু শেষ করে রুমে চলে যায়। এইভাবে সারাদিন রুমে বসে থাকে তার ভালো লাগে না। কবে যে অফিসে যাবে ভাবতে থাকে শানভি। শানভি রুমে বসে বসে ভাবতে থাকে, কবে যে অফিসে যাব। এই বোরিং লাইফ আর ভালো লাগে না। আজকে বউয়ের সাথে একটু রোম্যান্স করব, তবে আমি তো ওকে বউ হিসেবে মানিই না। তাহলে ভাবতে ভাবতে হারিয়ে যায় শানভি ভাবনার জগতে। হঠাৎ নীলিমার ডাকে শানভির ঘোর কাটে। এই যে শুনছো, আজকে একটু শপিং এ যাব, নিয়ে যাবা? ছোটকে নিয়ে যাও। আমি কেন? চলো না। আচ্ছা, বিকেলে যাবো। থ্যাংক ইউ। নীলিমা খুশি হয়ে জড়িয়ে ধরে শানভিকে। শানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায়। নীলিমা মনে মনে বলে, হয়ে যাবে, তুমি তো চেনো না আমাকে। ভালোবেসে তোমাকে আপন করে নেব। যতটা কষ্ট দিয়েছি তোমাকে তার চাইতে বেশি ভালোবাসবো। তুমি তখন আর ফিরিয়ে দিতে পারবে না, হয়তো ফিরিয়ে দেওয়ার সুযোগটাই পাবে না। তবে জেনে রেখো, তুমি আমারই হবে। কিন্তু নীলিমা তো জানে না সে শানভীর হয়ে গেছে সেই কবেই। ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, শুধু বাইরে বাইরে একটা ভাব দেখানো হয় যে তাকে ঘৃণা করি, কিন্তু ভেতর থেকে যে ভালোবাসে সে কোনোদিনও তার ভালোবাসার মানুষকে ঘৃণা করতে পারে না। শানভীও পারেনি, শুধু বাইরে দেখাচ্ছে সে তাকে ভালোবাসে না, কিন্তু ভেতরে বারবার বলে শানভী ফিরে যা, কেন এমন করছিস, সে তো তোর বউ।
আবার বিবেক তাকে বলে, কেন ফিরে যাবি? মনে নেই কি কি করেছিল তোর সাথে? প্রতিশোধ নেই, প্রতিশোধ। এইসব কথার ভিড়ে আজ সানভি দোটানায় পড়ে গেছে। দুপুর 2টার দিকে সানভি বাসায় ফেরে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় সে নীলিমা। সানভি নিজের রুমে যায়। নীলিমা ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে, খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই নীলিমা এসে দরজা বন্ধ করে দেয়। সানভি চুপচাপ দেখে সে কি করে। নীলিমা এসে তার পাশে শুয়ে পড়ে, তারপর হাত ধরে বলে, সানভি, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি তোমাকে সত্যি এখন ভালোবাসি। তখন বাসতাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়েছে। এখন কেন এত দূরে তুমি সানভি? নীলিমা দেখো, একটা কথা বলি, বিয়েটাও কিন্তু জোর করেই হয়েছে। আমি একটা বাজে সাহায্য নিয়েছি তোমাকে বিয়ে করার জন্য, তা না হলে জীবনেও আমাদের বিয়ে হতো না। তাহলে এখন কি চাও? দুজন দুই মেরুর হয়ে থাকতে? আমি জানি না কিছু, আমি ঘুমবো। আচ্ছা ঘুমাও, অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকারটা দাও। সানভি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঘুমাও। নীলিমা মনে মনে বলে, কেবল বুকের ওপর অধিকার নিছি, এরপর ভেতরে নেব। নীলিমা সানভির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সানভির মনটাও একটু শান্তি পায়। সন্ধ্যার দিকে ঘুম ভাঙল দুজনের। নীলিমা বাথরুমে ঢোকে। শপিংয়ে যাবে সে। সানভিও তো গোসল করা দরকার, কিন্তু বাথরুম তো একটাই। দরজায় টোকা দেয় সানভি। নীলিমা তাড়াতাড়ি আসো, গোসল করব। হয়ে গেছে, চলে আসো। নীলিমা দরজা খুলে দেয়। সানভি ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। আগে বলে রাখি, সবটাই কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য, খারাপ মাইন্ডে নিলে লেখক দায়ী না। সানভি বাথরুমে গিয়ে দেখে, দূর, লজ্জা লাগতেছে। বাথরুমে গিয়ে দেখে নীলিমা গোসল শেষ করে শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আপনারা কি ভাবছিলেন? যত সব লুইচ্চা, ভাগেন এখান থেকে। সানভি শুধু ভালো করে দেখে নীলিমা কেন পারতেছে না। ছোটবেলায় মায়ের কাছ থেকে সানভি কাপড় পরানো শিখেছিল। তার খুব ইচ্ছে ছিল বউয়ের শাড়ি পরিয়ে দেবে। এখন তো মনে হচ্ছে সেই সুযোগটাও চলে এসেছে। সানভি টাওয়ালে রেখে নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর বেডরুমে চলে যায়। গিয়ে নীলিমার পেটের ওপর হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, কিন্তু এবার কাঁপাকাঁপি বন্ধ করে সানভি কাপড়টা নীলিমাকে পরিয়ে দেয়। তারপর সামনে বাথরুমের দিকে যায়। নীলিমার হাতটা ধরে ফেলে। সানভির কানের কাছে মুখটা এনে বলে, ভালোই তো শাড়ি পরাতে পারো। এরপর থেকে প্রতিদিন তুমি শাড়ি পরিয়ে দিবা। কি? জি, বলো, পরিয়ে দিবা। না, আমি পারবো না। কেন, প্রেমে পড়ে যাবা সে ভয়ে? সানভি মনে মনে বলে, প্রেমে তো সেই কবেই পড়েছি, আজ আবার নতুন করে পড়বো কিভাবে? এখনো তো আর উঠতেই পারিনি। কি হলো মিস্টার সানভি, বলেন রাজি কিনা, নাকি প্রেমে পড়ে যাওয়ার ভয়ে পরিয়ে দেবেন না? কোনটা? ওকে ঠিক আছে, আমি প্রতিদিন শাড়ি পরিয়ে দিব। নীলিমা খুশি হয়ে সানভির গালে একটা কিস করে পালিয়ে যায়। সানভি একটু হেসে বাথরুমে চলে যায়। গোসল শেষ করতে করতে নীলিমা তৈরি হয়ে যায়। সানভি বাথরুম থেকে বের হয়ে নিজেও তৈরি হয়, তারপর নিচে যায়। নীলিমা ওখানেই আছে, মায়ের কাছে। মাকে জানিয়ে দুজনই বের হয়ে বাড়ি থেকে। নীলিমাকে দেখে আজ বারবার ক্রাশ খাচ্ছে সানভি। কালো শাড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়ায়, হাতে কাচের চুড়ি। শালার গল্পের নীলিমাকে পাইলেও বাস্তবে পাইলাম না, আফসোস। যাই হোক, গল্পে ফিরি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়িতে যাবে না আজকে, রিকশায় যাবে। রাত্রেবেলা ঢাকা শহরটা রিকশায় ঘুরে দেখার ইচ্ছেটা খুব প্রবল সানভীর। তাও আবার পাশে যদি থাকে সুন্দরী বউ, তাহলে তো কথাই নেই। রিকশায় উঠে তারা। রিকশা চলছে তার আপন গতিতে। নীলিমা আস্তে করে তার মাথাটা সানভীর কাঁধে রাখে। সানভি একটু কেমন করে জানি তাকায়, ফিরিয়ে দিতে চাইলেও পারে না, কারণ এই অধিকারটা সে তাকে দিয়েছে। নীলিমা একটু একটু করে তার মনে দখল নিচ্ছে আবারও। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সানভীর, তবে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে এইটা ভেবে যে এত কাছে থেকেও সে আজ দূরে। নীলিমা সানভীর সাথে লেপ্টে বসে শীত শীত লাগছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে, ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তেই নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সানভি মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবতেছে, কি হলো এটা? সে কি তবে আমাকে মেনে নিল নাকি ভুল করে? যাই হোক,
আস্তে আস্তে সব হবে, সে আমার হবেই। রিক্সা তার আপন গতিতেই চলছে। রাতে ঢাকা শহর উপভোগ করছে দুজনেই। প্রায় আধা ঘন্টা পর তারা মলে গিয়ে পৌঁছালো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো আর শানভীর জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনেই বাসায় ফিরল। রুমে ঢুকেই শানভী বিছানায় শুয়ে পড়ল আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। শানভীর বুকে মাথা রাখতেই একটা অস্বস্তিরতা অনুভব করতে লাগলো নীলিমা। শানভী নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমাও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা মাত্র, দুজনেই ঘুমাচ্ছে। ওইদিকে শিয়াম বেচারা অপেক্ষা করতেছে নেহার জন্য। তার বাসায় নিচে বলেছে দেখা করবে, তাই খুব ভয় লাগতেছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেহার জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নেহা বাইরে আসলো, এসেই শিয়ামকে জড়িয়ে ধরে। তারপর বেঞ্চে বসে দুজনেই। কি সব পাগলামি করো বলো তো? এত রাতে ডাকার কেন মানে হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। পাগলে একটা। পাগল, তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম। তারপর? নেহা আলতো করে একটা কিস করে শিয়ামের গালে। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলবা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনের কাছে চলে গিয়ে একটা ডিপ কিস করে। এরপর শিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নিয়া পেছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে বলে, তোমার না বিরিয়ানি পছন্দ না? খেয়ে চলে চাপা। আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মায়ের খাবা? না, বিরিয়ানি খাবো আর চাল লাগলে ওইটা আবার খাবো। নিয়া শিয়ামকে একটা আলতো করে থাপ্পড় মারে। তারপর বলে, বসো। তুমি খাইয়ে দিলে খাবো। ওকে, হ্যাঁ করো, আমি খাইয়ে দিতেছি। শিয়ামকে নেহা নিজের হাতে করে খাইয়ে দেয়। শিয়ামও নেহাকে খাইয়ে দেয়। হঠাৎ নেহা শানভীর আঙুলে কামড় দেয়। শিয়াম ব্যথা পেয়ে নীলিমার আঙুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নেহার শরীরটা শিরশির করে ওঠে। শিয়ামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। শিয়ামও তার বাসায় চলে যায়। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার, শানভীর ঘুম ভাঙেনি এখনো। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে শানভী ঘুমিয়ে আছে। একটু দুষ্টুমি করার ইচ্ছে হয় তার। শানভীর মুখের কাছে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে শানভীর মুখের ওপর। শানভীর ঘুমটা ভেঙে যায়। শানভী নীলিমার ঘাড়টা ধরে তার কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করো? তোমার আমাকে ভালোবাসতে হবে, আমি আদায় করে নিব তোমার ভালোবাসা। যেমনটা আমাকে বিয়ে করছো ঠিক সেভাবে। মানে কি? আমাকে কি তুমি আবার ধর্ষণ করবে নাকি? ধুর শয়তান। নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে। গিয়ে মায়ের সাথে রান্না শেখে। শানভী উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে শানভীকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়লাম না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতেই দেখে শানভী তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তো নাক ফেটে আলু হয়েছে তো। দেখে চললে কি আর মিস্টার সানভি আমাকে এভাবে ধরতো? যত সব। তাকে কি বলি আমি নিজেও বুঝি না। চলো খেতে, মা ডাকছে। আচ্ছা যাচ্ছি, তুমি আসো। আমাকে তো বউ হিসেবে মানেন না, আমি না খেলেও চলবে। আপনার দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভি, তোমার ভালোবাসি বলাটাকে খুব মিস করি। লিমিট শেষ, আর নাই। যখন ছিল তখন আসেন নাই, এখন আর এসে কি লাভ? বলে চলে যায় শানভী। তারপর খাবার টেবিলে গিয়ে বসে। সামনের চেয়ারে নীলিমা বসে পা দিয়ে শানভীর পায়ে লাথি দিয়ে থাকে নীলিমা। শানভী ভ্রু কুঁচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এইসব সহ্য করা লাগতেছে। কিছুই বলতে পারতেছে না, কারণ বাবা মা পাশেই বসা। আর সহ্যও করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে শানভী। নীলিমা মুচকি এসে ওঠে। শানভী আরো জোরে চেপে ধরে। নীলিমার মাথা নিচু করে হাসে। শানভী আরো রেগে যায়, কিন্তু বাবা মার সামনে কিছু বলতে পারে না। খাওয়া শেষ করে শানভী রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমার রুমে ঢোকার সাথে সাথে শানভী তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। ওই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতেও থাকতে দিবে না নাকি? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। খেতে বসেও তোমার যন্ত্রণার ভালো লাগে না? তা আমি কি করব? আমাকে তো বউ হিসেবে মানো না।
তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ, মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা, এরপর থেকে তোমার দূরে দূরে থাকবো, হইছে? হুম। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। শানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ার মতো ঘুরি তার পেছনে? আমারও একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি? শানভী 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে? মনে হয়েছে ভালোবেসে মেরেছে, লোকে কি বলবে তাতে আমার কি? আর 2 দিনের অপমানেই পাল্টে গেল চিন্তা ভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়, দেখে শানভীর রুমে নাই। সে দরজা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর শানভীর দেখা মিলল না নীলিমার। চিন্তা হয় অনেক। দুপুরেও খেতে আসেনি। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর শানভী বাসায় ফেরে। পকেটে 1 প্যাকেট সিগারেট আর একটা দিয়াশলাইয়ের বক্স। বেশ স্বাভাবিকভাবেই রুমে ঢোকে। নীলিমা শানভীকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি। শানভী ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেইন চৌম্বকার মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় না সে। কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে। আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটায় নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদতো শানভী। ভাবতো আর যাবে না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠতো। বলতো, একবার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনে যাব না, কথাও বলবো না, চড়ও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলে ইচ্ছে হতো একটু কথা বলি। আর সামনে যেতেই নীলিমা প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। শানভী কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিন ঠিকই তার সামনে চলে গেছে। বাসায় এসে কেঁদেছে। আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আর্তচিৎকার, বুঝেনি কখনো নীলিমা তাকে। অপরাধী সে, ধর্ষণ করেছে নীলিমাকে। তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যি বলেছে, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়। সুসাইড করবে সে, তার আগে সিগারেটটা শেষ করে নেই। মনে মনে বলে শানভী। একটাবার নীলিমার কাছে মাপ চাওয়ার দরকার। এখন না হোক, গভীর রাতে হলেও তার কপালে একটা শেষ চুমু দিয়ে তারপর পাড়ি জমাবো দূর আকাশে। প্যাকেটে এখনো সিগারেটটা একটা বাকি আছে। আর একটা সিগারেট ধরায় শানভী। নেশা লেগে গেছে তার। সিগারেটটা শেষ করে রুমে যায় শানভী। গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে শানভী ঘুমাচ্ছে, তাই ডাকে না সে। খাবারটা নুমে এনে রেখে সেও শানভীর পাশে শুয়ে পড়ে। কাপা কাপা কণ্ঠে ডাক দেয় নীলিমা। সানভি, সানভি, সানভি। কোনো সাড়া নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা শানভীর বুকে মাথা রেখেই শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমাও ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে যায়। আশেপাশে সবকিছু স্তব্ধ, সবাই ঘুমোচ্ছে। শানভী জেগে ওঠে, খেয়াল করে নীলিমার মাথাটা শানভীর বুকে। আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী। শানভীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে যেতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে ইচ্ছে হয় অনন্তকাল এইভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে। কিন্তু না, সেটা সে করবে না। জীবনের শেষ রাতটা আজ। মন ভরে দেখে নীলিমাকে। খুব ইচ্ছে ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটাই কথা ঘুরবে, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7টা বছরের ভালোবাসা। তাকে আপন করে পাওয়ার জেদ চেপেছিল, তাই করেছি এইসব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে শানভীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় শানভী। বাইরে থেকে মাকে দেখে চলে আসে শানভী। শেষ ইচ্ছেটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকিয়ে থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকেই শেষ দেখা।
আর হবে না কোনোদিনও দেখা। রুমে যাবে পৃথিবীর থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। সানভি বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ। আমাকে মাফ করে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে হয় বেঁচে থাকার, কিন্তু আবারও মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণেই মুড চেঞ্জ। নেই কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষককারী, আর সেও ওই কাতারেই পড়বে। হোক যতই ভালো মানুষ, সে ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভেতর থেকে অপরাধবোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথাই মনে পড়ে গেল। সত্যি তো বলেছে সে। আমি তো পরিশ্রম করলাম, আর আমি তাকে অবহেলা করি। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে। কিন্তু কেউ কখনো বুঝে দেখেনি ধর্ষকের ধর্ষণের পেছনের কারণটা কি। খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েটা তো আজ সবার উপরে। তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলে যদি ওই কথাটাই বলে, কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না। আমাকে মরতে হবে, থাকবো না আমি আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেডটা বের করে সানভি। এবার বেশ কনফিউশনে পড়ে যাই, ছাদ থেকে লাফ দেবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা। দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়। আগে হাত কাটবে, তারপর লাফ দেবে। বাহ, নিজের মনে প্রশংসা করে ওঠে সে। ধর্ষকের বুদ্ধি বলে কথা, একটু তো সার্ভ হওয়ারই কথা। ব্লেডটা হাতের উপর রাখে সে, আলতো করে চালায় সে হাতের উপর। উপরের চামড়াটা কেটে যায়। হালকা কাটতে একটু একটু করে রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। শালার কল আসারও সময় পেল না। আর এত রাতে কেই বা কল দেবে? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতেও চায় না, তারপরও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে ইচ্ছে হয় ভীষণ। কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কি করো? কিছু না, ভালো লাগছিল না, একটা হাঁটতে আসছিলাম। রুমে আসো। যাবো, 10টা মিনিট সময় দাও। 20 মিনিটের রাস্তা 10 মিনিট কেন লাগবে? বললাম তো সময় লাগবে। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। সানভি নীলিমার দেখা মাত্রই প্লেটটা নিচে ফেলে দেয়, তারপর শার্টের হাতটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? বললাম তো এমনি। মানে এত রাতে এমনি এমনি কেউ ছাদে আসে নাকি? কি করছিলা বলো? কিছু না, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমার সাথে যাবে? তোমার সাহস তো কম নয়, আমাকে অর্ডার করতেছো। নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস আসে বুঝতে পারে না। সানভির হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানিময় কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতেই ভয় পেয়ে যায় নীলিমা। রক্ত? মানে? তোমার হাতে রক্ত কিসের দেখি? কাপা কাপা কণ্ঠে বলে। সানভির হাতটা জোর করে সামনে এনে চাদরের আড়লতেই দেখতে পায় হাতটা কিছু দিয়ে কাটা। নিচে তাকাতেই ব্লেডটা স্পষ্ট দেখতে পায় সে। সানভি, এগুলো কি? কি কিছু না তো। কি করছিলে এগুলা তুমি? কই কিছু না, শুধু পৃথিবী থেকে একটা হর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। নীলিমা কি বলবে বুঝতে পারে না, শুধু এটাই ভাবে আজ তার একটা কথার জন্য সানভি মরতে গেছিল। যদি সময় মতো না আসতাম, তাহলে সে আজকে সুসাইড করত। আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানভির থেকে দূরে চলে যায় সে। এরপর ব্লেডটা হাতের উপর রেখে বলে, সানভি, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আজ আমি করব। কি করছো তুমি? বলেই নীলিমার দিকে এগোয়। ওখানে দাঁড়াও, সামনে এগোলে আমি ব্লেডটা চালিয়ে দেব। পাগলামি করো না নীলিমা, থামো। পাগলামি আমি না, তুমি করছো এতদিন। যদি মেনেই না নেবে তাহলে বিয়ে কেন করেছিলা? রাস্তার পাশে ছেড়ে দিতেই পারতে। নীলিমা চুপ করো প্লিজ। আজকে তোমার হাতে 2টা অপশন আছে। হয়তো তুমি আমাকে ভালোবাসবা আগের মতো, নয়তো আমাকে হারাবে চিরতরে। সানভি এবার দোটানায় পড়ে যায়। কি করবে সে? তুমি ভালোবাসবে না, তাই তো? বলেই ব্লেডটা জোরে চেপে ধরতে হালকা কেটে যায়। সানভি চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা ব্লেডটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানভিকে জড়িয়ে ধরে।
অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। শানভি নীলিমার কপালে অজস্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে ফেললো শানভীর পাগলামি দেখে। তারপর দুজনেই কাটা 2 হাত থেকে রক্ত নিয়ে একসাথে করে শানভি বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুইজনকে আর কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শানভি নীলিমাকে কোলে তুলে নেয়। তারপর রুমে চলে আসে, বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে। তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় শানভি। তারপর হাত দুটা চেপে ধরে, নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়। তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষক হবে আবারও, তবে এবার জোর করে নয়, ভালোবেসে ধর্ষক। 1 বছর পর শানভি হাসপাতালে অপেক্ষা করছে, কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ নীলিমার ডেলিভারির ডেট। বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিছুই, কি হচ্ছে ভেতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো, মুখটা গম্ভীর করে বের হলো। আপু, নীলিমা কেমন আছে? নীলিমা তো ভালোই আছে, তবে তবে কি? ঢোক গিলে শানভি, কিছু হয়নি তো আবার? আপনি বাবা হয়েছেন। বলেই মেয়েটি হেসে ওঠে। শানভীর কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভেতরে ঢোকে। ওই বাবা হয়েছি। আনন্দের কথা আটকে যাচ্ছে তার, মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়ছে। নীলিমা হাতটা ধরে একটা চুমু দেয় সে, তারপর পিচ্চিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? নীলাশা। হুর, তোমার সাথে কথা নাই। কেন? কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। হি হি করে হেসে ওঠে দুজনেই। হঠাৎ শানভীর মাথায় একটা থাপ্পড় মারে কেউ। পেছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে? চা মিষ্টি নিয়ে আয়। শানভী বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ পুরো মিষ্টির দোকানটাই কিনে নিয়ে আসবো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।